আজকের টপিক বর্ণান্ধ। বর্ণান্ধ কথা মানে বর্ণ দেখে যে চিনতে পারে না, অন্ধ। অন্ধ মানে কি? অন্ধ মানে যে দৃষ্টিহীন, দৃষ্টি বাহানোর কথা বলছি না, দৃষ্টিহীনের কথা বলছি, ঠিক আছে, যার দৃষ্টি নাই, ঠিক আছে। তো এবার যদি এর আগে একটা বর্ণ লাগিয়ে দিই, বর্ণ দিতে বোঝাচ্ছে না কিন্তু আবার, ঠিক আছে, দেখ দুটোই আছে, বর্ণ আছে ঠিক তার পিছনে দৃষ্টি আছে, বর্ণ দৃষ্টি, হ্যাঁ। তাহলে বর্ণান্ধ এখানে কিন্তু উদাহরণ আছে বর্ণান্ধ, ঠিক আছে, বর্ণ আর দৃষ্টি দেখে অন্ধ। হ্যাঁ বল, হ্যাঁ শুভ দৃষ্টি, এটাও হবে শুভ দৃষ্টি। আচ্ছা এদিকে, এদিকে দেখ, তো বর্ণান্ধ, বর্ণ আর অন্ধ, তাহলে বর্ণ আর অন্ধ মিলে বর্ণান্ধ, ঠিক আছে, বর্ণান্ধ। এবার এটাকে একসঙ্গে লিখছি, ঠিক আছে, বর্ণান্ধ মানে এটা হয় না, বর্ণান্ধ মানে কি হয়, বর্ণান্ধ কি হয়, মধ্যাহ্ন হয়, তাহলে বর্ণান্ধ, ঠিক আছে। হ্যাঁ বর্ণান্ধ, বর্ণান্ধ কথার মানে হচ্ছে যে বর্ণতে অন্ধ। কোন বর্ণ? দুটো বর্ণ, লাল আর সবুজ। লাল এবং সবুজ বর্ণ ঠিক মতন যদি চিনতে না পারে তখন তাকে বর্ণান্ধ বলা হয়। এই কথাটাকে এইরকম করে না বলতে গেলে তাও চলবে, লাল রং আর সবুজ রংকে দেখে আমরা চিনতে পারবো, অনায়াসে চিনতে, বর্ণান্ধ যারা চিনতে পারবে। কিন্তু লাল আর সবুজ যদি এক জায়গায় মেশানো থাকে তখন সেটা চিনতে পারবে না। অর্থাৎ ধরে নে দেওয়ালের টেক্সচার করে, বুঝিস, দেখবি লালের উপর সাদা সাদা ডট ডট থাকে, ওরকম যদি সবুজ দেওয়ালের মধ্যে লাল কালারের ডট থাকে তাহলে সে সবুজ রংটাকে বেশি দেখতে পাবে, লাল রংটাকে দেখতে পাবে না। বা লাল দেওয়ালে সবুজ সবুজ ডট আছে, তাহলে সে সবুজ রংটা দেখতে পাবে না, লাল রংটা দেখতে পাবে। অর্থাৎ যেটা ওইখানকার প্রধান কালার আর তার উপরে ছিটা ফোটা অন্য কালার লেগে আছে সেই কালারটা সে দেখতে পাবে না। অর্থাৎ লাল এবং সবুজের যদি মিক্সচার থাকে তাহলে সে দেখতে পাবে না। পিছনে কারণ কি? এইরকম ধরনের ঘটনা ঘটার কারণ কি? কারণটা না কোনো জায়গায় ব্যাখ্যা ঠিক মতন করা থাকে না। কারণটা হচ্ছে যে মেয়েদের যে এক্স ক্রোমোজোম আর ছেলেদেরও এক্স ক্রোমোজোম রং চেনার জন্য দায়ী, বর্ণ চেনার জন্য দায়ী যদি কোনো ক্রোমোজোম দেখি সেটা হচ্ছে এক্স ক্রোমোজোম। মেয়েদের এক্স ক্রোমোজোমের সংখ্যা বেশি, তাই মেয়েরা ছেলেদের থেকে বেশি কালার আইডেন্টিফাই করতে পারে। ছেলেদের কালার আইডেন্টিফাই ক্ষমতা মেয়েদের থেকে কম। যদি কোনো মানুষের শরীরের মধ্যে এই এক্স ক্রোমোজোম এর মধ্যে থাকা যে কালার চেনার জন্য দায়ী যে বিশেষ উপাদান সেটা কম থাকে, মানে আমরা যেটা চোখের মধ্যে রড কোষের মধ্যে থাকা যে বিশেষ একটা রঞ্জক রেডপসিন, তার জন্য তো কালারকে চিনতে পারি, তো তার পরিমাণ যদি কম বা হেরফের হয় তখন মূলত এই রোগটা দেখতে পাওয়া যেতে পারে। অর্থাৎ এক্স ক্রোমোজোম বাহিত একটা রোগ যেখানে পিগমেন্টেশন কম হওয়ার জন্য এই ঘটনাটা ঘটে। যেমন আমাদের ত্বকের বর্ণ মেলানিন নিয়ন্ত্রণ করে, যদি মেলানিনের হেরফের হয় তাহলে ত্বকের বর্ণ চেঞ্জ হবে। কিন্তু কোনো একটা পার্টিকুলার জায়গায় মেলানিন কমে বা বেড়ে যেতে পারে, এর ফলেও কিন্তু ত্বকের বর্ণ চেঞ্জ হবে, রোগ হবে ভার্টিগো বা সেতি। তাহলে এই কিন্তু একটা ক্রোমোজোমাল ডিজিজের মধ্যেই পড়লো। হঠাৎ করে কোনো একটা বিশেষ প্রোটিন তৈরি হচ্ছে না, তাহলে রেডপসিন কেবলমাত্র কিন্তু রড কোষ বা কোন কোষের মধ্যে, রড কোষের মধ্যে মূলত নাই, ঠিক আছে। কিন্তু আমরা চোখ দিয়ে, যেহেতু এখানে চোখ সংক্রান্ত ব্যাপার নিয়ে কথা আসছে, তাহলে চোখের রেটিনার কথাই আসবে। রেটিনার রড কোষই মূলত রং বা বর্ণকে চিনতে সাহায্য করে। তাহলে রড কোষে কোনো মানুষের যদি রেডপসিনের মাত্রার হেরফের হয় তখন সে মূলত হবে বর্ণান্ধ। আর যদি রড কোষের পরিমাণ কমে যায় তখন সে হবে রাতকানা বা জেরোথ্যালমিক ডিজিজে ভুগবে। ছোটবেলায় পড়েছিলিস জেরোথ্যালমিয়া, ভিটামিন এ কে অ্যান্টি জেরোথ্যালমিয়া বলা হয় থাকে বা অ্যান্টি জেরোথ্যালমিক বলা হয় থাকে, এর রাসায়নিক নাম রেটিনল। তাহলে দেখ একটা অঙ্গ রড কোষ
একটা বিশেষ ধরনের কোষ, চোখের মধ্যে একটা কোষ আছে রড কোষ, যার পরিমাণ মোটামুটি 11.5 থেকে 12 কোটি একটা চোখে। তার মধ্যে যদি তার পরিমাণ কমে যায় তাহলে হয় জেরোথ্যালমিক ডিজিজ বা রাতকানা রোগ, আর যদি তার মধ্যে রিডাকশনের মাত্রা উল্টাপাল্টা হয়ে যায় তখন হয় হচ্ছে বর্ণান্ধ রোগ। এইটা ক্রোমোজোম দ্বারা বাহিত হয়। কোন ক্রোমোজোম? এক্স ক্রোমোজোম দ্বারা বাহিত হয়। এবার যেহেতু এক্স ক্রোমোজোম দ্বারা বাহিত হয়, তাই জন্য একটা কথা এখান থেকে আমরা বলতে পারি যে এই এক্স ক্রোমোজোম ক্রিস ক্রস ভিত্তিতে মেয়েদের কাছ থেকে কিন্তু এসছে, মানে একটা স্ত্রীলিঙ্গ সেটা বহন করে নিয়ে এসছে। কেননা আমার শরীরে, আমি একজন পুরুষ হিসেবে আমার শরীরে যে এক্স ক্রোমোজোম আছে তা কিন্তু আমার মায়ের কাছ থেকে এসছে। একটা মেয়ের শরীরে যে এক্স ক্রোমোজোম আছে সেটা তোর বাবার কাছ থেকে এসছে, একদম ঠিক কথা। কিন্তু বাবার যে এক্স ক্রোমোজোম সেটা কার কাছ থেকে এসছে? বাবার মায়ের কাছ থেকে। মানে এক কথায় বলতে গেলে তার ঠাকুমা হচ্ছে তার বাহক। মানে একটা স্ত্রী তার পুত্র সন্তান হলো, তো সেই স্ত্রীর এক্স ক্রোমোজোম তার পুত্র সন্তানের মধ্যে গেল। সেই এক্স ক্রোমোজোমটা যদি তার কন্যা সন্তান হয় তাহলে তার মধ্যে যাবে। তাহলে পরোক্ষভাবে তার কিন্তু ঠাকুমাই হলো সেই মেয়েটার এক্স ক্রোমোজোমের বাহক। ঠাকুমার বাবা হতে পারে, হ্যাঁ, ঠাকুমার শরীরে যে এক্স ক্রোমোজোমটা এসছে তা এসছে ঠাকুমার বাবার কাছ থেকে, আর ঠাকুমার বাবার যে এক্স ক্রোমোজোম এসছে তার মায়ের কাছ থেকে। তাহলে কিন্তু আমি যদি ব্যাক ট্রেস করি তাহলে এক্স ক্রোমোজোমের কিন্তু উদ্ভব ঘটেছে, এক্স ক্রোমোজোমের উদ্ভব ঘটেছে একটা মহিলা থেকেই, তাই না? একে বলে ক্রিস ক্রস। আর এরকম যদি ইনহেরিটেন্স দেখতে পাওয়া যায় তখন থেকে ক্রিস ক্রস ইনহেরিটেন্স বলা হয় থাকে। অর্থাৎ বংশানুক্রমিক ভাবে এই ক্রোমোজোমটা এক্স ক্রোমোজোমে এই বিশেষ যে জিনটা এক্স ক্রোমোজোমে বহন করে নিয়ে যাচ্ছে। মানে এক্স ক্রোমোজোম এখানে এতটাই একটা গুরুত্বপূর্ণ জিনিস। যে কোনো জিন ঘটিত রোগ এক্স ক্রোমোজোম দ্বারা বাহিত হয়। যদি সেটা পুত্র সন্তানের মধ্যে যায় তাহলে যাবে মায়ের দ্বারা, আর যদি কন্যা সন্তানের মধ্যে যায় তাহলে যাবে তার বাবার দ্বারা সরাসরি। কিন্তু যদি ব্যাক ট্রেস করে আসি তাহলে কিন্তু কোনো না কোনো ভাবে একটা মহিলাকে আমি পাবই তার জন্য। তো এখান থেকে যখনই কোনো এরকম জিনবাহিত রোগ এর কথা উল্লেখ করা হয় এবং সেটা যদি কোনো রয়্যাল ফ্যামিলির সঙ্গে লিঙ্ক থাকে তাহলে দেখবি সবসময় ফিমেল যে ক্যারেক্টার তার নামটাই উঠে আসে। বুঝে গেল ব্যাপারটা? তো আমি যেটা বলতে চাইছিলাম, বর্ণান্ধের তাহলে মূল ধারণা হচ্ছে এক্স ক্রোমোজোম দ্বারা বাহিত একটা রোগ, যে রোগটা বর্ণকে চিনতে দেয় না। কোন দুটো বর্ণ? লাল আর সবুজ। যদি এরা মিশে থাকে তাহলে তারা চিনতে পারবে না, ঠিক আছে? অনেক ক্ষেত্রে নীল বর্ণকেও চিনতে পারে না, অনেক ক্ষেত্রে নীল বর্ণ চিনতে পারে না। কথা বোঝা যাচ্ছে? তাহলে তিনখানা কালার এখানে হলো কিন্তু, লাল, সবুজ, নীল। এবার দেখ নীল আর সবুজ, দেখ বলতে গেলে তো অনেকগুলো কালার, গোলাপিও বলতে পারি, চিনতে পারছে না। মৌলিক বর্ণ যেগুলো, গোলাপি মৌলিক বর্ণের মধ্যে কিন্তু পড়লো না। তাহলে লাল, নীল আর সবুজ এটা মৌলিক বর্ণ, ঠিক আছে? অনেকে নীলকে সবুজ বলে, ঠিক যেমন এখানে বললো নীলকে সবুজ বলে। কেন? সবুজ দেখে জিনিসটাকে, ও নীলকে সবুজ দেখে। নীলকে কি দেখবে? সবুজ। এটা অনেকের ক্ষেত্রে হয়, ঠিক আছে? নীলকে সবুজ দেখতে পায়। একটা ছোট জিনিস বুঝতে পারছি যে এই ঘটনাটা কিন্তু বাস্তবে হয়, ঠিক? বোঝা গেল ব্যাপারটাকে? তো এবার আসি যে এই রোগটা আমি কি করে চিনবো? যদি এই রঙগুলোকে মিশিয়ে কোনো জায়গায় রেখে দিই, বা দেখবি আমরা ইন্টারনেটে এরকম অনেক ছবি পাবো, কালার ব্র্যান্ডকে আইডেন্টিফাই করবো কিভাবে, তার ইমেজ কি হবে, ইমেজ দিয়ে দেবে। যদি তুই সবুজ লাল রঙকে আলাদা করে কোনো নাম্বার বা কোনো ছবি আঁকা আছে চিনতে পারিস, তাহলে তুই কালার ব্লাইন্ড না। এই চিনতে না পারিস তাহলে সেটা আজকে রাতের মধ্যে তোদের গ্রুপে একটা আমি মেসেজ পাঠিয়ে দেবো, সেই মেসেজে তোরা দেখে নিবি, টেস্ট করে নিবি তোরা কালার ব্র্যান্ড কিনা। এবার যে কথাটায় আসি সেটা হচ্ছে যে এই রোগ যদি হয় তাহলে কি কোনো ক্ষতি হবে? প্রাথমিক অবস্থাতে কোনো ক্ষতি নাই, কেন এই রোগ হলে কোনো মৃত্যু ঘটার সম্ভাবনা নাই। যেমন আমরা থ্যালাসেমিয়া বা হিমোফিলিয়া দেখে থাকি যে ক্রোমোজোম ঘটিত রোগ হতে গেলে
রক্তাল্পতা বা রক্তক্ষরণ এই দুটো রোগের মাধ্যমে লোকের মৃত্যু হতে পারে। কিন্তু যদি কেউ বর্ণান্ধ হয় তাহলে প্রাথমিক অবস্থায় তার মৃত্যু ঘটার সম্ভাবনা নেই। কিন্তু যে প্রবলেমটা তৈরি হতে পারে সেটা হচ্ছে যে সে কতগুলো জায়গায় কোনো রকম কাজ পাবে না, যেমন নেভি বা মিলিটারিতে সে যেতে পারবে না, কেন এখানে কালার ব্যান্ড টেস্ট করা হয়। রেলওয়েতে সে যেতে পারবে না, কেননা সে কালার ব্যান্ডের জন্য লাল আর সবুজ আর হলুদ বা কমলা এই রঙগুলো চিনতে গিয়ে লাল সবুজের মধ্যে গুলিয়ে ফেলবে, কেননা লালের পরেই ডাইরেক্ট আমাদের এখানে সবুজ হয়, দেখতে পেল না অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তাহলে তাকে কোনো সময় ধরে নে যে এই রেলওয়েতে চাকরি দেওয়া হবে না। সব থেকে বড় ব্যাপার, বোম স্কোয়াড, বোম ডিফিউজ করছে, লাল আর সবুজ তার থেকে এখানে মিশানো, তাহলে কিন্তু ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে পারে। ঠিক আছে, তো না ফাটলেও ফেটে যেতে পারে ওটা, কেন দেখা গেল লাল ওখানে ইনস্ট্রাকশন দিচ্ছে একজন যে এইটা কাটো, এই তারটা কাটো, বোমের গঠন এরকম ধরনের কাটতে বলছে, ধরুন যেগুলো আমরা ধরনের সিনেমা টিনেমা দেখেছি, কাটতে গেলো লাল জায়গায় সবুজ কেটে দিল, দেখতে পারলো না, বুঝতে পারলো না। তাই জন্য সাধারণত বোম স্কোয়াডে এদেরকে না হয় না। তাছাড়া ট্রাফিক পুলিশকেও না হবে না, কাজই তো ধরে ট্রাফিক কন্ট্রোল করা হুইসেল দিয়ে। ইনফ্যাক্ট বিদেশে এবং আমাদের দেশেও কালার ব্লাইন্ড যারা হয় তাদেরকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয় না। পিছনের কারণ হচ্ছে যে তারা কিন্তু সিগন্যালকে দেখে বুঝতে পারবে না, কারণ আমাদের এখানে লাল থেকে সবুজ হয়, সবুজের পর অরেঞ্জ, অরেঞ্জের পর লাল হয়, লাল থেকে কিন্তু ডাইরেক্ট সবুজ হয়, দেখতে পারলো না, বুঝতে পারলো না, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, হতেই পারে। তো এই কারণের জন্য তারা এই সমস্ত জিনিস থেকে ব্যাহত থাকবে। তাহলে কি হলো যে প্রাথমিক অবস্থাতে এর ক্ষেত্রে কোনো মৃত্যু ঘটছে না, কিন্তু সে অনেকগুলো কাজ থেকে কিন্তু নিজেকে নিজে ব্যাহত রাখলো, মানে তাকে এই কাজগুলোতে কোনো সময় পার্টিসিপেট করতে দেওয়া যাবে না। যদি হয় তাহলে নিজের এবং অন্যের দুটোই কিন্তু সে ক্ষতি করে ফেলবে। আমার কথা বুঝতে অসুবিধা? এবার এই রোগটা কি করে বংশ থেকে বংশতে যায় এই ব্যাপার নিয়ে একটা আলোচনা। কিন্তু এই আলোচনা করার আগে আমি একটা সিম্বল নিয়ে কথা বলতে চাইছি। সিম্বলটা কি? এইটা মাধ্যমিক পরীক্ষায় আমার ঠিক সাল মনে নেই কোন সালে, কেননা তোদের পড়ানোর সময় তো আমি ধরনের বই দেখে সাল মুখস্থ করে আসি না যে এই সাল থেকে কোশ্চেন এসেছিল, এই সালে এটা এসেছিল, এই সালে এটা এসেছিল, এটা আমি করতে পারি না। লাল রঙকে সবুজ দেখবে না, লাল সবুজের মধ্যে পার্থক্য বুঝতে পারবে না। লাল রক্ত কেন সবুজ দেখবে? লাল তো লালই হয়ে আছে, লালকে লালই দেখবে, সবুজকে সবুজই দেখবে, কিন্তু লাল আর সবুজ যদি মিশে থাকে তাহলে দেখতে পাবে না। কথা বুঝাতে বললাম? জয়তম কথা বুঝলি? ঠিক আছে, হ্যাঁ এইদিকে ঠিক আছে, যা বলতে চাইছি ঠিক আছে, বুঝতে পেরেছিস তো তুই? ব্যাস তাহলেই হলো। নেক্সট কিছু সিম্বল নিয়ে কথা বলছি। সিম্বলটা জানা খুব প্রয়োজন আগে থেকে, তোদের বইয়েও এই সিম্বলটা দেওয়া আছে, চিনতে গিয়ে প্রবলেম হবে। কোনো এক সালে মাধ্যমিকের শর্ট কোশ্চেনে এই সিম্বলটা দিয়ে কোশ্চেন এসেছিল, সাল আমার মনে নেই। ঠিক আছে, সিম্বলটা কি? এক্স ক্রোমোজোমকে এক্স এক্স লেখা হয়ে থাকে মেয়েদের ক্ষেত্রে, আর ছেলেদের ক্ষেত্রে লেখা হয়ে থাকে এক্স ওয়াই। এটা তো তোরা প্রত্যেকেই জানিস, দেখতে পাচ্ছিস আশা করি, এক্স এক্স আর এক্স ওয়াই। এবার এইটাকে একটা অন্য সিম্বল দিয়ে লেখা হয়ে থাকে দাগ, এরকম দুটো দাগ দেওয়া হয়েছে, সমান দৈর্ঘ্যের দুটো দাগ দেওয়া হয়েছে, মানে হোমোলোগাস ক্রোমোজোম। ঠিক আছে, হোমোলোগাস ক্রোমোজোম, পাশাপাশি দুটো দাগ, আমি একটু দূরে দূরে দিয়েছি বোঝানোর জন্য, বাস্তবে পাশাপাশি দাগ দেওয়া হয়। ঠিক আছে, দেখিয়ে দিলাম তো দাগ, পাশাপাশি দাগ মানে এই একটা দাগ, এই একটা দাগ, দাগ দিয়ে দিলাম। কি বুঝাচ্ছি? এক্স এক্স ক্রোমোজোমকে বুঝাচ্ছি, বোঝা গেছে? এক্স ওয়াই এই একটা দাগ আর এই একটা দাগ। এবার তুই এইদিকেও দিতে পারিস, এই দিকেও দিতে পারিস। এইদিকে কেন দিচ্ছি না? পিছনে কারণ হচ্ছে এইদিকে এই দাগটার সঙ্গে কাছাকাছি চলে আসবে খুবই, তাই উল্টা দিকে দিলাম। মানে এই যে সিম্বলটা, এই সিম্বলটা হচ্ছে এই একটা এক্স ক্রোমোজোম আর এটা আলাদা ক্রোমোজোম, মানে এটা হোমোলোগাস ক্রোমোজোম, তাই বোঝানোর জন্য এই দাগটা দেওয়া হয়েছে। বুঝতে পারলি? এটাকে তাহলে পুরুষকে বোঝাচ্ছি, কেন দুটো আলাদা ক্রোমোজোম আছে, এক্স ওয়াই দেখেই বুঝতে পারছি, আর একটা সেম টাইপের ক্রোমোজোম আছে
হোমোলোগাস ক্রোমোজোম XX, ঠিক আছে। এবার যখন আমরা বিভিন্ন ধরনের চার্ট তৈরি করি, মেন্ডেলের চার্ট, তখন কি করতাম এতদিন ধরে কি করতাম, এতক্ষণ বললাম কেন, কারণ একটু আগে তোরা করে এসেছিস এতক্ষণ, আর এতদিন ধরে আমি পড়াচ্ছি বলে এতদিন বলছি কথা। করতাম কি, এখানে লিখতাম X, এখানে লিখতাম X বা Y, এখানে পুরুষ যেহেতু উপরে Y, এখানে X, এখানে X। এখন এটাকে এরকম করে না করে পুরুষ এবং স্ত্রীর সিম্বল দিয়ে আমি এইরকমও করতে পারি। ঠিক আছে, বোঝা গেল? এবার জাস্ট এখানে আমি কি করলাম, আমি লিখে দিলাম হচ্ছে রোগটা কি। এখানে আমি কালার ব্লাইন্ড নিয়ে কথা বলছি, আমি বড় হাতের সি একে লিখলাম হচ্ছে কালার ব্লাইন্ডের সিম্বল, এটা যে বর্ণান্ধের চিহ্ন। আর ছোট হাতের সি বা সি প্লাস হচ্ছে স্বাভাবিক জিন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে বর্ণান্ধ জিন, বর্ণান্ধ জিন, আর এটা হচ্ছে স্বাভাবিক জিন, স্বাভাবিক জিন, ঠিক আছে। এবার এটা লেখার সময় আমি এইখানেও লিখতে পারতাম সি, সি প্লাস, সি, সি, ঠিক আছে। এখানে লেখার প্রয়োজন নাই যদিও বা, তাও লিখলাম, ঠিক আছে, কারণ আমি একটু পরে বুঝাচ্ছি। এইখানে একই ঘটনা লিখলাম, এখানে সি, সি প্লাস, সি, সি, আমাকে এক্স ওয়াই কিছু লিখতে হলো না। তাহলে লেখাটাও খুব সহজ হয়ে গেল, এটা আলাদা স্টাইল হলো এবং একটা কোড ল্যাঙ্গুয়েজের মতন হলো। যে বায়োলজি বোঝে বা চেনে বায়োলজির সিম্বলকে, সে দেখে বুঝতে পারবে কি লেখা হয়েছে, আর বাকি যারা চেনে না বা বোঝে না তারা খুঁজতেই থেকে যাবে কি লেখা হয়েছে। হ্যাঁ, বলো না ঢুঁড়তে রহ যাওগে, ঢুঁড়তে রহ যাওগে কি লিখেছি বুঝে নে, তুই বুঝালে, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে গল্প, বুঝলি? তো এইটা হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, কালার ব্লাইন্ড, এই সমস্ত জিন ঘটিত বিভিন্ন যে রোগগুলো আছে তাতে আমরা এই সিম্বলটাকে ইউজ করতে পারি, ঠিক আছে। বোঝা গেছে? কোনো অসুবিধা? শিওর তো? যতন দেখতে পাচ্ছিস তো তুই? এত পিছনে বসে আছি না, বুঝতে পারছি না, দেখতে পাচ্ছিস উকি মেরে মেরে দেখছিস। হ্যাঁ, লুকাচুরি খেলছিল আর ঘুমিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি না, বলো তোকে। এদিকে নেক্সট টপিকে আসি। এবার আমরা এখানে কতগুলো ঘটনা দেখব। ঘটনা নাম্বার 1, বর্ণান্ধ, বর্ণান্ধ এটা যদি স্ত্রী এবং পুরুষ ভেদে করা হয়, এটা স্ত্রী লিখছি, স্ত্রীর 3টা কন্ডিশন লিখবো, আর পুরুষের ক্ষেত্রে 2টা কন্ডিশন হবে। একটুখানি বুঝতে পারি যে কি লিখতে চাইছি আমি। স্ত্রীরা বর্ণান্ধের বাহক হতে পারে, বর্ণান্ধ আক্রান্ত হতে পারে, আর স্বাভাবিক হতে পারে, কারণ স্ত্রীদের ক্ষেত্রে 2টো এক্স ক্রোমোজোম রয়েছে, ঠিক আছে। একটা কোশ্চেন মাথায় আসতেই পারে যে একটা এক্স ক্রোমোজোম তো স্ত্রীদের ক্ষেত্রে বার বডি তৈরি করে থাকে, তাই না? এই কথাটা ঠিক কথা, কিন্তু বার বডি কখন তৈরি করে? যখন আমরা কোন একটা সেলকে নিয়ে এক্সপেরিমেন্ট করছি, তখন সেই অবস্থায় বার বডি আছে। এই ধারণাটা অনেকের মধ্যেই নাই, অনেকে ভুল ভাবে যে বার বডি হয়ে আছে, তো এইখানে আমি 2টা এক্স ক্রোমোজোম কেন লিখছি, লেখা উচিত তো এক্স ডট। এইটা বিজ্ঞানী মুরিবার আবিষ্কার করেছিল বার বডি। কিন্তু যখন পরীক্ষামূলক ভাবে কোনো আমি একটা দেহ কোষকে দেখব, মানে বডি সেল, তার মধ্যে আমি যে নিউট্রোফিল নামক ব্লাড সেলটা রয়েছে, তার মধ্যে নিউট্রোফিলে 5 থেকে 7টা নিউক্লিয়াসের লতি থাকে। মানে নিউট্রোফিলটা দেখতে হয় এরকম ধরনের, 1 2 3 4 5, 1 2 3 4 5, 5টা লতি আঁকলাম, 5 থেকে 7টা এরকম লতি থাকবে নিউট্রোফিলে। সঙ্গে পাশে এখানে একটা ডট থাকবে, অতিরিক্ত বেশি মোটা ডট। তাছাড়া ছোট ছোট তো গ্র্যানিউলার প্রোটিন আছে, কারণ দানাদার অংশ, এটা দানাদার শ্বেত রক্তকণিকার মধ্যে পড়লো। এটা দেখে আমি বুঝতে পারবো এটা স্ত্রীর রক্ত, কিন্তু কোথায়? যখন সেটা আমি দেহ কোষকে দেখছি তখন। কিন্তু এখানে আমি আলোচনা করছি জনন মাতৃকোষ নিয়ে, আর জনন মাতৃকোষে যখনই
ক্রোমোজোম আসে তখন সেটা সবসময় কোন রূপে আসে? হ্যাপ্লয়েড রূপে আসে, ডিপ্লয়েড রূপে আসে না। তাই জন্য জননমাতৃ কোষে সবসময় এক্স ক্রোমোজোম একটাই আসছে। যেহেতু আমরা এইখানে দুটো এক্স ক্রোমোজোম লিখছি, পিছনে কারণটা কি? কেননা কোন এক্স ক্রোমোজোমটা আসছে, এই এক্স ক্রোমোজোম না বারবাডি ক্রোমোজোম, আমরা কেউ কিন্তু জানি না। বারবাডি ক্রোমোজোম মানে তো এই না যে নষ্ট হয়ে যাবে এক্স ক্রোমোজোম। বারবাডি ক্রোমোজোম মানে সেই অবস্থাতে কাজ করছে না, কিন্তু পরক্ষণে কিন্তু সে কাজ করতেই পারে, সুপ্ত অবস্থা থাকছে। কিন্তু যদি কোনো সময় হ্যাপ্লয়েড সেল ডিভিশনের সময় এই দুটো ক্রোমোজোম আলাদা আলাদা হয়ে যায়, তাহলে কি মরে যাবে? আবার তো এক্স হয়ে যাবে। তাই জন্য এইখানে লিখছে এটাকে। ঠিক আছে, ধারণাটা আশা করি ক্লিয়ার হলো যে কেন এখানে দুটো এক্স দেখা হচ্ছে। কেননা এ কিন্তু হ্যাপ্লয়েডের সময় আলাদা আলাদা হয়ে যাবে। আর আমরা কিন্তু যখনই এইখানে এই কথাটা লিখি, মেন্ডেলের যখনই আমি চেকার বোর্ড করি তখন ইন্ডিভিজুয়ালি গ্যামেট তৈরি করে দিই। আর প্রত্যেকটা গ্যামেটের ক্ষেত্রে বারবাডি ক্রোমোজোম হচ্ছে অ্যাক্টিভ ক্রোমোজোম। কথাটা ক্লিয়ার তো? আশা করি ব্যাপারটা বুঝতে কোনো সময় অসুবিধা হবে না। বারবাডি নিয়ে কোনো কোশ্চেনও থাকবে না যে বারবাডি হওয়া সত্ত্বেও কেমন কাজ করছে। কারণ বারবাডি হতে গেলে সে কি হয়ে যাচ্ছে? হ্যাপ্লয়েড ঘটনার সময় অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, গ্যামেট ঘটনার সময় সে হ্যাপ্লয়েড ঘটনা মানে গ্যামেট ঘটনা, গ্যামেট ঘটনা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তো এইখানে আমি যদি আসি মেয়েদের কন্ডিশনে, আমি একটু আগে দেখালাম যে সি, বড় হাতের সি বা সি কে আমি ধরে নিচ্ছি বর্ণান্ধ, আর সি প্লাস কে হচ্ছে স্বাভাবিক জিন। তাহলে যদি একটা ক্রোমোজোম কারো স্বাভাবিক আর একটা রোগাক্রান্ত হয় তখন তাকে আমরা বাহক বলি। দুটো জিনিস যদি অস্বাভাবিক মানে রোগাক্রান্ত হয় তাকে আমরা রোগাগ্রস্ত বলি। আর দুটো জিনিস যদি স্বাভাবিক থেকে তাহলে সম্পূর্ণ স্বাভাবিক বলি, সে বাহক বা রোগাক্রান্ত নয়। এটা নিশ্চয়ই মনে আছে, আগের দিনই বুঝিয়েছিলাম। তো সেই ভিত্তিতে ধরে নিলাম এটা স্বাভাবিক একটা মহিলা, এটা না স্বাভাবিক পুরুষ। ওয়াই ক্রোমোজোমে লেখার প্রয়োজন নেই কিছু, ওয়াই ক্রোমোজোম এই জিনকে পরিবহনই করে না। এই জিনকে পরিবহন করতে পারে ওয়াই ক্রোমোজোমে কিছু লিখবই না, প্রয়োজনই নেই লেখার আমার। বোঝা গেছে? কোনো বই লিখতেও পারে, কিন্তু তোর না লিখলেও কোনো কিছু যায় আসে না। এটা তো হল্যান্ডিক ক্রোমোজোম, এটা আমি থ্যালাসেমিয়া ইউজ করতে পারবো, কিন্তু হিমোফিলিয়া বা কালার ব্যান্ডে আমার ইউজ করার প্রয়োজন নেই। বোঝা যাচ্ছে ব্যাপারটা? দাঁড়া সরছি, দেখে নে, দেখতে পেলি? সবাই দেখতে পেলি? এবার এইদিকে দেখে নে। ঠিক আছে, নেক্সট। এবার বাহক সি, সি প্লাস। সি প্লাস কে আমি কি বলেছিলাম? স্বাভাবিক। তাহলে একটা জিন রোগাক্রান্ত, একটা জিন স্বাভাবিক, মানে কি হলো? এ হয়ে গেল বাহক, এ হলো বাহক মহিলা, এ হচ্ছে স্বাভাবিক। আর এখানে যদি সি সি দুটো লিখি এরকম করে, তাহলে হচ্ছে আক্রান্ত। আক্রান্ত, দাঁড়া সরছি আমি এদিকে তোদের জন্য। দেখ, তাহলে স্বাভাবিক, বাহক, আক্রান্ত। এবারে পুরুষটাকে তুই বাহক বানাতে পারবি? পারবি না। হয় সে স্বাভাবিক থাকবে আর না হলে সে আক্রান্ত হবে। একে বাহক বানানো যাবে না। তাহলে বর্ণান্ধের বাহক পুরুষরা হতে পারে না। এই পর্যন্ত ক্লিয়ার? কোনো অসুবিধা আশা করি নাই। তুই বুঝতে পেরেছিস? তোর নাম কি ভুলে গেছি? আয়ান। হ্যাঁ, হ্যাঁ মনে থাকবে, মনে থাকবে এবার। ঠিক আছে, আয়ন দিয়ে মনে থাকবে। ঠিক আছে, তো ব্যাপার হচ্ছে যে এটা বুঝতে পারলি? কোনো অসুবিধা নাই। তাহলে পুরুষরা কোনোদিনও বর্ণান্ধের বাহক হবে না, হয় আক্রান্ত হবে নাহলে স্বাভাবিক হবে। অঙ্ক থ্যালাসেমিয়ার মতনই একই অঙ্ক। ঠিক আছে, জানিস অঙ্কগুলো করতে। ঠিক আছে, তোদের টাস্ক থাকবে এর পরের দিন কালার ব্যান্ড সংক্রান্ত যত রকম অঙ্ক করতে পারবি করে আনবি। কোনটা? থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়ার অঙ্ক করিয়ে দিয়েছি। এখানে কালার ব্যান্ড তোকে একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি আমি, তুই যদি আগের দিন আসিস নি। ধরে না কালার ব্যান্ডে আচ্ছা দাগ দিয়ে দিয়ে করবো, এটা তোকে দেখালাম। তাহলে নতুন জিনিস হবে, শেখা হয়ে যাবে, ওটা প্র্যাকটিস হয়ে যাবে। সরছি আমি, দেখ বুঝতে পারলি? কালার ব্যান্ডের একটা আক্রান্ত পুরুষের সঙ্গে, কালার ব্যান্ডে আক্রান্ত একটা পুরুষের সঙ্গে, পুরুষকে আক্রান্ত করে দিলাম। ঠিক আছে, মেন্ডেলের চার্টে আমরা আমাদের ইচ্ছা মতন এখানে কাজ করতে পারি। ঠিক আছে,
এখানে একটা বাহক মহিলাকে নিয়ে এলাম, বাহক মহিলা, ঠিক আছে, উৎপন্ন অপত্য কেমন কেমন হবে এটা অঙ্ক। তাহলে এখানে কি হবে, দাগ 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 টেনা দাগ, দাগ 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 টেনা দাগ, ঠিক আছে। উপরে সি সি, এখানে একটা সি, এখানে সি সি প্লাস, এখানে সি প্লাস। তাহলে দেখ কি দাঁড়াচ্ছে, এ হচ্ছে আক্রান্ত কন্যা, মা ছিল বাহক কিন্তু কন্যা হলো আক্রান্ত একটা, আরেকটা কন্যা হচ্ছে বাহক, একটা পুত্র স্বাভাবিক, একটা পুত্র, এটা হচ্ছে স্বাভাবিক, এটা হচ্ছে আক্রান্ত, ঠিক আছে। ঝাঁসায় পড়িস না, ঠিক আছে, ঝাঁসায় পড়িস না কিন্তু, বুঝলি, কেন আমি কিন্তু মাঝে মাঝে তোদের কিরকম করে বলো শুনছিস না সবাই, ঝাঁসায় পড়িস না। না বলতেই পারে অস্বাভাবিক, ঠিক আছে, মানে এটা স্বাভাবিক না মানে অস্বাভাবিক, কি স্বাভাবিকের বিপরীত কি হবে, স্বাভাবিক নয় মানে আক্রান্ত মানে অস্বাভাবিক, ঠিক আছে। কিন্তু স্বাভাবিক বাহক হতে পারে, স্বাভাবিক বাহক, আর স্বাভাবিককে কিন্তু আমি বাইরে দিকে থেকে চিন্তা করবো না, আক্রান্ত দিকে চিন্তা করবো। যদি কালার ব্যান্ডের বাহক হয়, এতটুকু গ্যারেন্টি ছেলেরা কালার ব্যান্ডের বাহক হবে না, মেয়েরা যদি বাহক হয় তাহলে কিন্তু সে নিজেকে নিজে দেখবে আমি কালার ব্যান্ড না, কিন্তু পরবর্তী জেনারেশনে কালার ব্যান্ড চলে যেতে পারে, ঠিক আছে, ডমিনেটিং দুটোই হতে পারে। তাই মেয়েরা কিন্তু যদি কালার ব্যান্ড হলো ভালো, যদি কালার ব্যান্ড না হয় তাহলে গ্যারেন্টি নাই যে ও বাহক কিনা, কেন বাহক না তো স্বাভাবিক বাহক হবে, বুঝতে পারবে না সে কালার ব্যান্ড কিনা, সে কিন্তু হয় একদম ক্লিয়ার মানে সে হবে বাহক না। এটা কিন্তু একটা বড় সড়ো মানে একটা লুপ বলতে পারিস ম্যাথামেটিক্যাল প্রবলেমের, এবং মেডিকেল সায়েন্সের একটা বড় জায়গা কিন্তু এটা, ঠিক আছে। আমাদের জিনিসটা যদি ঠিক মতন শিখতে পারি না, ব্যাপক ইন্টারেস্টিং জিনিস। একবার চিন্তা করে দেখ যে মেয়েদের ক্ষেত্রে ধরে একটা কালার ব্যান্ডের টেস্ট করলাম, বাহ্যিক টেস্ট, বেটা ধরা বললো সে আক্রান্ত নয়, কিন্তু এটা কি বলতে হবে যে সে বাহক না, কেন বলা হচ্ছে সে স্বাভাবিক বাহক। তো স্বাভাবিক মানে তার স্বাভাবিক বৈশিষ্ট্য হয়ে যাবে, কিন্তু তার একটা জিন বাহক, মানে এক্ষেত্রে কিন্তু তার ব্লাড টেস্ট করে দেখতে হবে যে কালার ব্যান্ডের কোনো অ্যাক্টিভিটি আছে না নাই, বোঝা গেল, এই ব্যাপারটা অঙ্কটা পারবি।